নমস্কার বন্ধুরা, বাংলাদেশ কি আবার নতুন করে অস্থিতিশীল হতে চলেছে? বাংলাদেশের সেনা কি বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে চলেছে? কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে এনসিপি অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টি। বাংলায় যার আক্ষরিক অর্থ জাতীয় নাগরিক পার্টি। সেই জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ তিনি স্পষ্ট ভাষায় সেনাবাহিনীকে হুঁশিয়ারি দিয়েছেন যে ক্যান্টনমেন্টে থাকার কথা ক্যান্টনমেন্টেই থাকুন, সুস্থ পরিবেশ ফেরাতে বাধা সৃষ্টি করবেন না। তাহলে প্রশ্ন উঠছে, হাসনাত আবদুল্লাহর এই হুঁশিয়ারির পর বাংলাদেশ সেনা কি আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে? বাংলাদেশের সেনা শাসন কি তাহলে শুধুমাত্র সময়ের অপেক্ষা? যদি তাই না হয়, তাহলে গত 23শে মার্চ রাত্রি প্রায় 12:30 নাগাদ কেন বাংলাদেশের সেনাবাহিনীর সদর দপ্তরের কমান্ড সেন্টারে উচ্চপদস্থ সেনা অফিসারদের নিয়ে গোপন বৈঠক করা হলো? আর সেই বৈঠকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সভাপতিত্ব করেন। বৈঠকে ছিলেন 5 জন লেফটেন্যান্ট জেনারেল, 8 জন মেজর জেনারেল এবং বহু ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেডিয়াররা। এছাড়াও বিভিন্ন ডিভিশনের মেজররাও কিন্তু সেই মিটিংয়ে ছিলেন। এই মিটিং চলে প্রায় 1.5 ঘন্টার মতো। আর এই মিটিংয়ের পরপরই কেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে দেখা করেন এবং সেই মিটিংটা চলে কিন্তু আরও 45 মিনিট। মিটিংয়ে কী এমন সিদ্ধান্ত হয়েছে যার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সাভার ডিভিশন, যেটা চট্টগ্রামের দিকে থাকে, সেই চট্টগ্রাম থেকে গত 23শে মার্চ 2025 রাত 2টোর সময় সরাসরি ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং প্রায় ভোর 3টে থেকে 3:30-এর মধ্যে পদাতিক ফোর্স এবং বিভিন্ন সেনাবাহিনীর ক্যারিয়ার ভেহিকিল ঢাকার রাজপথে ঢুকতে দেখা যায়। এছাড়াও কেন হঠাৎ করে একদিনের ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভি ভোয়েলে? আর কেনই বা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবার জন্য অনুরোধের ওপরে অনুরোধ করে যাচ্ছেন? আসলে কি ঘটতে চলেছে বাংলাদেশে আগামী কয়েকদিনের মধ্যে? বাংলাদেশ কি বিরাট বড় কোনো খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে চলেছে? এই সমস্ত বিস্তারিত তথ্য আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু জেনে নেব। তার আগে অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটিতে লাইক করবার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এবারে আমরা সবটা শুরু থেকে শুরু করি। তো বন্ধুরা দেখুন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশে একটা বড় কিছু ঘটতে চলেছে। কেন বললাম কথাটা? তার কারণ জানতে হলে প্রথমেই বুঝতে হবে এই মুহূর্তে বাংলাদেশে কি চলছে। বাংলাদেশে এখন যেটা চলছে সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষমতাকে নিজেদের হাতে তালুবন্দি করার একটা মরিয়া প্রয়াস। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন গত 5ই আগস্ট 2024-এর পর থেকে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে এবং সেই অস্থিতিশীল পরিবেশের মধ্যেই বাংলাদেশের ছাত্রনেতারা অর্থাৎ সমন্বয়করা বাংলাদেশের রেজিম চেঞ্জের মাধ্যমে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন এবং সেই সরকারের প্রধান উপদেষ্টা পদে বসান ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এবার এই মোহাম্মদ ইউনূস ছিলেন বাংলাদেশের কনভিক্টেড পারসন, যিনি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে সরাসরি আমেরিকাতে অবস্থান করছিলেন এবং সুযোগ বুঝে আমেরিকার ভূতপূর্ব প্রেসিডেন্ট জো বাইডেনের চালে তিনি এসে বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদে দায়িত্ব গ্রহণ করেন। আর এতে করেই কিন্তু অসন্তুষ্ট হয়ে পড়েন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কিন্তু সে সময়কার পরিস্থিতির কথা চিন্তা করে সেনাপ্রধান চুপচাপ থেকে প্রধান উপদেষ্টার পদে মোহাম্মদ ইউনূসকেই স্বীকার করে নেন। তবে সে সময় সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন যে খুব তাড়াতাড়ি বাংলাদেশে গণতান্ত্রিক মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশে গণতান্ত্রিক এক সরকারকে প্রতিষ্ঠিত করা হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সামরিক কূ ঘটার পরে আজকে 6 মাস অতিক্রম হয়ে 7 মাসে গিয়ে পড়েছে, কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশে নির্বাচন করার কোনো নামগন্ধ নেই। আর এতে করেই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের ভেতরে তৈরি হয়েছে চাপা ক্ষোভ। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যেমন বিএনপি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, এই সমস্ত রাজনৈতিক দলগুলি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছেন বাংলাদেশে অতি সত্বর নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। কিন্তু প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এই সমস্ত কথা কর্ণপাতই করছেন না। আর এরই মধ্যে বাংলাদেশের সমন্বয়করা মিলে আরেকটি রাজনৈতিক দল গঠন করেছেন যার নাম এনসিপি অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টি। এই রাজনৈতিক দলটি গঠন করার পেছনের মূল
উদ্দেশ্যটাই হচ্ছে ছাত্র সমন্বয়করা বুঝে গিয়েছে যে আজ নয়তো কাল বাংলাদেশে নির্বাচন অবশ্যম্ভাবী, আর যদি কোনো কারণবশত বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দল ক্ষমতায় চলে আসে তাহলে তাদের পালাবার পথ থাকবে না। সেটা কিন্তু তারা এখন থেকেই খুব ভালোভাবে বুঝে গেছে। তাই তাদের নিজেদের গদিকে পাকাপোক্ত করবার জন্য তারা নতুন একটা দল গঠন করেছে এবং জোর কদমে তার প্রচারও কিন্তু সারা বাংলাদেশ জুড়ে অলরেডি করতে শুরু করে দিয়েছে। কিন্তু কোনো একটা দলকে নতুনভাবে গঠন করার পর সেই দলকে এস্টাবলিশ করবার জন্য কিন্তু একটা সময়ের প্রয়োজন, আর তাই তারা ধীরে ধীরে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াটিকে কিন্তু আরও পিছিয়ে নিয়ে যাচ্ছে, যাতে করে তাদের দলের প্রচারটা বাংলাদেশে ভালোভাবে করে নিতে পারে। আর এই সবের মাঝেই সারা বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে এক অরাজকতা। যখন কোনো একটি দেশের গণতান্ত্রিক সরকার না থাকে সেই দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়াটাই কিন্তু স্বাভাবিক, আর সেটাই হচ্ছে এই মুহূর্তে সারা বাংলাদেশ জুড়ে। আর এরই মাঝে পাকিস্তানের আইএসআই এর মদতে বর্তমানে বাংলাদেশের সেনাপ্রধান যিনি রয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান, তাকে সরিয়ে দিয়ে তার পদে অন্য আরেক অফিসার অর্থাৎ ফয়জুর রহমানকে বসানোর একটা মরিয়া প্রয়াস চালানো হয়েছে। আর এই সমস্ত বিষয়ে গোপন তথ্য আগেভাগেই কিন্তু পেয়ে গিয়েছে ওয়াকারুজ্জামান। এখন আপনারা আমাকে এটা জিজ্ঞাসা করবেন না যে কোথা থেকে এই গোপন তথ্য পেয়েছে, এটা কিন্তু আমি বলবো না। তো যাই হোক, আগেভাগেই তিনি এই সমস্ত গোপন তথ্যগুলো পেয়ে গিয়ে ফয়জুর রহমানকে কিন্তু নজরবন্দি করে ফেলেছেন। এবার সারা বাংলাদেশ জুড়ে যে অরাজকতা চলছে, যেমন একদিকে ধর্ষণ, খুন, ডাকাতি, চুরি, মৌলবাদীদের উত্থান, এই সমস্ত কর্মকাণ্ডে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু এক অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। বাংলাদেশের আমজনসাধারণরাও কিন্তু প্রধান উপদেষ্টার ওপর ভীষণভাবে তিতিবিরক্ত। এমতো অবস্থায় বাংলাদেশের সেনাপ্রধানকে বাংলাদেশের মেজর জেনারেলরা অভিযোগ করেন যে বাংলাদেশের অবস্থা সত্যি আশঙ্কাজনক। তাই বাংলাদেশের সেনা যেন অতি সত্বর বাংলাদেশের শাসনভার গ্রহণ করে বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে নির্বাচনটা সম্পন্ন করায়। বাংলাদেশের বিভিন্ন বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের পরিস্থিতির দ্রুত অবনতি হতে পারে বলে আশঙ্কা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে করে গৃহযুদ্ধ বেঁধে যাওয়াটা কিন্তু অসম্ভব নয়। গৃহযুদ্ধের আশঙ্কাও তীব্র হয়েছে মোহাম্মদ ইউনূস সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি মন্তব্যের পর। বাংলাদেশের একটা টেলিভিশনের সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, গত বছর 5ই আগস্ট শান্তিপূর্ণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন না হলে তারা সশস্ত্র পথে সরকারকে উৎখাত করার পরিকল্পনা করে রেখেছিলেন। সেই মতো প্রস্তুতিও নাকি নেওয়া হয়েছিল এবং সশস্ত্র হাতে রাস্তায় হাঁটার ডাক দিয়ে আগাম ভিডিও পর্যন্ত রেকর্ড করা ছিল। নিজে কানেই শুনে নিন সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সেই বক্তব্য। পরিকল্পনাটা করতে হতো যে যখন থেকে আমরা ফার্ম ছিলাম যে শেখ হাসিনাকে চলে যেতে হবে, তারপরে কি হবে। আমরা তো আর শেখ হাসিনা চলে যাওয়ার পরে দেশটাকে ছেড়ে দিতে পারি না। তো এই জায়গা থেকে আমরা দেখা যায় যে এই চিন্তাটা আস্তে আস্তে আসতে থাকে। কিন্তু ওই সময়টাতে আসলে এটা বিশ্বাস করাও কঠিন ছিল যে 5 তারিখের মধ্যেই হয়তো হয়ে যাবে। আমাদের তো এমনকি সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল। 5 তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম, এবং নাহিদ ভাই ভিডিওবার তো রেডি রেখেছিল, আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল। এই উপদেষ্টার কথা বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে ভিন্ন মাত্রা যোগ করেছে, আর সেনাবাহিনীও কিন্তু বাংলাদেশে মুভমেন্ট করা শুরু করে দিয়েছে। আর শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর বারবার অভিযোগ করেছেন অস্ত্র হাতে তার সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তিনি ক্ষমতায় থেকে গেলে দেশ রক্তে ভাসত, কারণ আন্দোলনকারীদের হাতে বিপুল অস্ত্রশস্ত্র ছিল। উপদেষ্টা আসিফের কথা অনুযায়ী তাদের কাছে অস্ত্র মজুদ ছিল। তাৎপর্যপূর্ণ হলো উপদেষ্টা আসিফ এমন সময় রক্তাক্ত অভ্যুত্থানের সম্ভাবনার কথা বলেছেন যখন সেনাবাহিনী দেশে বেআইনি অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছিল। একই সময় সেনার বিরুদ্ধে অভ্যুত্থানকারী ছাত্র নেতৃত্ব অভিযোগ করে সেনাবাহিনী আওয়ামী লীগকে রাজনীতির আঙিনায় ফেরাতে চাইছে। এই প্রচেষ্টার পরিণতি ভালো হবে না। বাংলাদেশের অনেকেই বলেছেন এই অস্ত্রের জেরেই ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির অপরিপক্ক নেতারা এই মুহূর্তে সেনাবাহিনীর তৎপরতা দেখে সেনাবাহিনীর বিরুদ্ধেও সুর চড়িয়েছেন। আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই। কিন্তু আমরা বলতে চাই, রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন, যেভাবে ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা।
আপনারা তখন কোথায় ছিলেন? বিগত 1.5 দশক ধরে আমরা কোন চ্যানেলকে দেখি নাই পদত্যাগ করতে। এছাড়াও আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো নিয়ে আপত্তি তুলেছে দুই উগ্র ইসলামিক দল জামায়াতে ইসলামী এবং হেফাজতে ইসলাম। তারাও সেনাবাহিনীর উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছে যে শেখ হাসিনার দলকে কোনো অবস্থাতেই রাজনীতিতে ফিরতে দেওয়া যাবে না। ভারতের গোয়েন্দা সংস্থাগুলির কাছে খবর অনুযায়ী লুট হওয়া অস্ত্রের বেশিরভাগই জামায়াতে ইসলামী, হেফাজত ইসলাম এছাড়াও হিজবুত তাহরির মতো উগ্র ইসলামিক দলগুলির নেতাকর্মীদের হাতে আছে। গৃহযুদ্ধ শুরু হলে তাদের ঠেকানো কঠিন হয়ে যাবে। অনেকেই মনে করছে এই পরিস্থিতিতে সেনাবাহিনীর প্রশাসনকে নিজেদের কবজায় না নিয়ে শক্ত অবস্থান নেওয়া কঠিন। বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সূত্রের দাবি, দেশে এই মুহূর্তে সবচেয়ে বড় বিপদ হলো বহু মানুষের হাতে অস্ত্র রয়েছে। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর থানা এবং অস্ত্রাগার থেকে বিপুল অস্ত্র লুট হয়েছে। সেগুলি এখন দাগি সন্ত্রাসী থেকে সাধারণ রাজনৈতিক কর্মীর হাতে হাতে ঘুরছে। রাজনৈতিক অশান্তি বেড়ে গেলে সেগুলি পরস্পরের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে, আর এতে করেই তৈরি হতে পারে বাংলাদেশের ভেতরে গৃহযুদ্ধ। আর মোহাম্মদ ইউনূস সহ তার তথাকথিত সমন্বয়করা ছাত্রনেতার অভিযোগ ও তারপরে বিভিন্ন দল ও সংগঠন যেভাবে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে সরব হয়েছে, এতে করে বাংলাদেশ সেনাদের সব মহলেই কিন্তু বিরক্ত এবং ক্ষুব্ধ মনোভাব কিন্তু প্রকাশ পেয়েছে। দেশে দ্রুত নির্বাচন করিয়ে একটি স্থায়ী সরকার ও সংসদ প্রতিষ্ঠায় সেনাবাহিনী যাতে সক্রিয় হয় সেই বিষয়ে সেনাপ্রধানকে পরামর্শ দিয়েছেন বাংলাদেশের সেনাকর্তারা। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, গত 11ই মার্চ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঢাকার সেনানিবাসে গোপনে দেখা করেছেন 27 বছর বয়সী ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের সঙ্গে। নেত্র নিউজ নামে সুইডেন ভিত্তিক এক সংবাদ মাধ্যম এই তথ্যটি ফাঁস করেছে। হাসনাত নিজেই ফেসবুক পোস্টে জানিয়েছেন সেনাপ্রধান তাকে বলেছেন আওয়ামী লীগের রিফাইন্ড ভার্সন রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে, তার বদলে তাকে রাজনৈতিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। হাসনাত সরাসরি এই প্রস্তাবকে নাকচ করে দিয়ে বলেছেন বাংলাদেশের সেনা হস্তক্ষেপ চলবে না। এই ঘটনা সামনে আসতেই ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমেছে। এরা সবাই আওয়ামী লীগের ফিরে আসার চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার। তবে সেনাবাহিনীর রবিবারের দীর্ঘ বৈঠকের পর ছাত্র নেতাদের মধ্যেই ভাঙন দেখা গিয়েছে। এনসিপির প্রধান সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন এত বড় বৈঠকের কথা প্রকাশ্যে আনা ঠিক হয়নি। এনসিপির উত্তরাঞ্চলীয় প্রধান সার্জিস আলম বলেছেন সেনাপ্রধান আমাদের ওপর কোনো চাপ দেয়নি, বরং বলেছেন আওয়ামী লীগের রিফাইন ভার্সন না আনলে দেশে অস্থিরতা পড়বে। গত 23 মার্চ রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে দাবি করা হয়েছে ফেসবুকে ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহর বিবৃতিটি হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার। আর এরই মাঝে বাংলাদেশের সেনাপ্রধান একের পর এক উচ্চপদস্থ সেনা অফিসারদের নিয়ে মিটিং করতে শুরু করে দিয়েছেন। গত 23 মার্চ রাত্রি প্রায় 12:30টা নাগাদ বাংলাদেশের সেনাবাহিনীর সদর দপ্তরের কমান্ড সেন্টারে উচ্চপদস্থ সেনা অফিসারদের নিয়ে গোপন বৈঠক করে জেনারেল ওয়াকারুজ্জামান। তবে মিটিংয়ে কী আলোচনা হয়েছে সে বিষয়ে কিন্তু প্রকাশ্যে কিছু বলা হয়নি এবং সেই মিটিং কমপ্লিট করার পরপরই সেনাপ্রধান চলে যান রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে। সেখানে প্রায় 45 মিনিট ধরে মিটিং চলে এবং গত 24 মার্চ বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও কিন্তু ভীষণভাবে ভাইরাল হয়ে পড়ে, যেই ভিডিওতে দেখা যায় সেনাবাহিনীর বিভিন্ন ডিভিশন থেকে আসা বাংলাদেশ আর্মির সেনা জওয়ানরা ঢাকার রাজপথে রুট মার্চ করতে থাকে। আর এতে করেই আশঙ্কা আরও তীব্রতর হচ্ছে যে বাংলাদেশকে স্থিতিশীল করবার জন্য যে কোনো সময় বাংলাদেশের শাসনভার বাংলাদেশের সেনাবাহিনী নিজেদের হাতে তুলে নিতে পারে। আর অবস্থার বেগতিক বুঝে মোহাম্মদ ইউনূস চেষ্টার পর চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কূটনৈতিক বৈঠক করবার জন্য, যাতে করে যশস্বী প্রধানমন্ত্রীর ছত্রছায়ায় মোহাম্মদ ইউনূসের গদিটা অন্তত আরও কিছুদিন বাংলাদেশে বজায় থাকে। কিন্তু ঢাকার সেই অনুরোধ আমাদের নয়াদিল্লি কিন্তু নাকচ করে দিয়েছে, কারণ সংখ্যালঘুদের ওপর অত্যাচার করে ভারত বিদ্বেষী মনোভাব নিয়ে অন্ততপক্ষে ভারতের সাথে এক টেবিলে বসা যায় না। ওপর থেকে মার্কিন যুক্তরাজ্যের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবট ভারত সফর করে যাওয়ার পরপরই মার্কিন যুক্তরাজ্যের সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভোয়েলে একদিনের জন্য বাংলাদেশ ভিজিট করতে আসছেন। কেন আসছেন, কিসের জন্য আসছেন, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর মোটামুটি বুঝতে পেরেছেন। আমি কিন্তু আর ইউটিউবের মতো প্রকাশ্য প্ল্যাটফর্মে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আরও গভীরে আলোচনা করতে চাইছি না। তবে পরিস্থিতি দিন দিন ক্রমশ জটিল হয়ে উঠছে বাংলাদেশে এবং এখনও কিন্তু সম্পূর্ণ বিষয়ে স্পষ্ট নয় যে আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশের ভেতরে কি ঘটতে চলেছে। তবে বাংলাদেশে যে বড় একটা কিছু ঘটতে চলেছে সেটা কিন্তু
সবাই কম বেশি আন্দাজ করতে পারছে। হঠাৎ করেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সেনাবাহিনীদের উঠে নিয়ে এসে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া, একের পর এক বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক, রাষ্ট্রপতির সাথে দেখা করা, এই জটিল পরিস্থিতির মধ্যে মার্কিন যুক্তরাজ্য থেকে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তার বাংলাদেশ সফর, আমাদের নয়াদিল্লির তরফ থেকে মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকে সায়না দেওয়া, এই সমস্ত পদক্ষেপগুলি দেখে আপনাদের কি মনে হচ্ছে? আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে কি ঘটতে চলেছে? সেনাবাহিনী কি সত্যি কোনো বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে? সেনাবাহিনী বাংলাদেশের দায়িত্ব হাতে তুলে নিলে আওয়ামী লীগ কি আবারও নতুন রূপে বাংলাদেশে ফিরে আসতে পারে? কি মনে হয় আপনাদের? আপনারা কিন্তু এই বিষয়ে আমাদের কমেন্ট সেকশনে নির্ভয়ে লিখে জানাতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছুই আন্দাজ করতে পারছেন। যদিও আমি আকার ইঙ্গিতে অনেকটাই আপনাদের বলে দিয়েছি, এর থেকে বেশি কিছু কিন্তু আমি ইউটিউবের মতো প্রকাশ্য প্ল্যাটফর্মে খুলে বলতে পারছি না। তো আশা করছি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন, আপনারা কি বুঝতে পেরেছেন এবং আগামীতে কি হতে চলেছে বাংলাদেশে, আওয়ামী লীগ কি আবার ফিরতে পারবে কি পারবে না, এই বিষয়ে আপনাদের মনে যাবতীয় প্রশ্ন রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান। তো বন্ধুরা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে অনেক কিছুই বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর আপনারা যদি আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।